মুক্তির মন্দির সোফানো তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রুজলে। সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আমরা সাধারণত অর্থনীতি, পাবলিক ফাইন্যান্স ও ইন্টারন্যাশনাল ইস্যুস নিয়ে কথা বলতাম, কিন্তু অনেক বলা কথা না বলতে পারিনি, এবং না বলতে বলতে একসময় এটি বন্ধ হয়ে গেছে। এবং আমরা অনেক দিন পর এই মুক্ত স্বাধীন দেশে, মুক্ত বাতাসে প্রাণ ভরে শ্বাস নিয়ে আবার ফিরে আসলাম। আশা করি আপনারা আমাদের সাথেই থাকবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদেরকে উৎসাহিত করবেন। আমরা এই দ্বিতীয় স্বাধীন নবজাগরণের বাংলাদেশে আমরা প্রথমে তাদেরকে বিনম্রভাবে শ্রদ্ধা ও স্মরণ করতে চাই, যারা বুকের তাজা রক্ত দিয়ে এদেশকে স্বৈর শাসন থেকে মুক্ত করেছেন। তাদের প্রতি রইল আমাদের বিনম্র শ্রদ্ধা, ভালোবাসা, এবং এই এত মৃত্যুর মাগফিরাত, রুহের মাগফিরাত আমরা কামনা করছি। তারপরে আমরা শ্রদ্ধা ও ভালোবাসা জানাতে চাই সেই সমস্ত তরুণ শিক্ষার্থী যারা এই সংগ্রাম করে, যেমন নাহিদ, সাজিজ এবং আরও নাম না জানা অনেকে, যারা এই সংগ্রাম করে এই অপশাসনের হাত থেকে দেশকে মুক্ত করেছে। এবং সাথে সবচেয়ে বেশি শ্রদ্ধা জানাতে চাই অধ্যাপক আসিফ নজরুলকে, যিনি ছাত্রদেরকে সাহায্য সহযোগিতা বুদ্ধি দিয়ে উদ্দীপ্ত করে এই অসাধ্য সাধনে সহযোগিতা করেছেন। আর সবচেয়ে বড় কথা হলো যে আমাদের তত্ত্বাবধান করছেন আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য দেশ বরেণ্য বাংলাদেশের একমাত্র নোবেল লরিয়েট প্রফেসর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশের মানুষের অনেকেরই হয়তো ধারণা নেই যে তিনি সারা বিশ্বে কতটা গ্রহণযোগ্য। তিনি নোবেলের সাথে সাথে আরও আমেরিকা থেকে 2টা পুরস্কার পেয়েছেন, যারা সারা পৃথিবীতে মাত্র 12 জন পেয়েছেন। তো আমরা আশা করি যে এই যে তরুণদের এই সিলেকশন, এটা বাংলাদেশের শুধু অর্থনীতি নয়, দেশ শাসনে এবং ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক ভাবমূর্তি রক্ষার্থে অনেক সুবিধা হবে। তা এইরকম একটি, এবং সাথে আরও 15 জন থাকবেন এই অন্তর্বর্তীকালীন। কিন্তু আমরা আশা করি যে এই তরুণ যারা এই দেশের চেহারাটা বদলে দিয়েছে, মানচিত্র ছাড়া এই অপশাসনের হাত থেকে মানুষের কথা বলার অধিকার কেড়ে নেওয়া থেকে কথা বলার অধিকার ফিরিয়ে দেওয়া, এইরকম একটা পরিবেশে তারা আরও যাদেরকে সিলেকশন করবেন তারা আশা করি ভালোই হবেন। এবং সমগ্র জাতি এই পরিবর্তন থেকে শিক্ষা নেবে বলে আমি আশা করি, এবং এটাই হওয়া উচিত। যে কোনো অপশক্তি, কোনো ডিকটেটর সারা পৃথিবীতে কখনো বেঁচে থাকতে পারেনি বা কন্টিনিউ করতে পারেনি। ফেরাউন থেকে শুরু করে মুসলিনি, হিটলার, চেঙ্গিস খান, তৈমুর, আরও অনেক নাম না জানা শাসক যারা মানুষের উপরে অত্যাচার নিপীড়ন করেছে কিন্তু এক সময়। তাছাড়া আমরা যারা মুসলমান তারা বিশ্বাস করি যে আমাদেরকে চলে যেতে হবে, তা আমাদের কাজকর্ম পরপারে আরেকটা হিসাব দিতে হবে। তা আমাদের কাজকর্ম হোক সেরকম সুন্দর, গ্রহণযোগ্য, এবং আমাদের হাত, আমাদের চোখ, মুখ, নাক যেন কারোর কোনো ক্ষতি না করে, আমরা সেদিকে খেয়াল রাখি। অন্য মানুষের কথা আলাদা হোক, কিন্তু আমরা মানুষ হিসাবে মানবিক হয়ে উঠি, এ আমাদের কাম্যতা। আসুন আমরা আলোচনা করতে চাই প্রথমে যে আমরা সাধারণ মানুষ গভর্নমেন্টের কাছে কি প্রত্যাশা করি। এটা আমি এই যে বাংলাদেশের এই যে নব অভ্যুত্থান আমি অনেক কাছে থেকে দেখার সুযোগ পেয়েছি। তো আমার কাছে মনে হয়েছে যে সমস্ত মানুষের প্রত্যাশা, এবং আমি যতটুকু জানি এই শিক্ষার্থী যারা এই যে ছাত্র বৈষম্য দূরীকরণ যে আন্দোলন, এই তারা যারা নাম ভূমিকায় কাজ করছেন, তাদেরও প্রত্যাশা যে এই অন্তর্বর্তীকালীন সরকার অ্যাটলিস্ট 3 ইয়ার্স থাকে যেন। তা না হলে এই দেশের যে বিভিন্ন স্তরে এই যে 15 বছর ধরে এই সদ্য বিদায় এই সরকার যেভাবে সেট করে রেখে গেছে, সেখান থেকে বেরিয়ে এসে একটা নিরপেক্ষ নির্বাচন দেওয়া কঠিন হবে। এই জন্য, এবং এই সংস্কার করার জন্যে, ব্যবস্থা নেওয়ার জন্যে, রিফর্ম করার জন্যে এই তত্ত্বাবধায়ক সরকার যেন অন্তত 3 বছর হয়, এর নিচে না, বেশি হলেও কোনো অসুবিধা নেই। আমি আশা করি যে সমস্ত দেশের মানুষ
এটা মেনে নেবেন। এবং আরেকটা কথা যে এই ২ নম্বর হলো যে এই বিজয় সম্পূর্ণ ছাত্র জনতার বিজয়। এই বিজয়ে কোনো রাজনৈতিক পার্টির ভূমিকা হয়তো ছোটখাটোভাবে থাকতে পারে, কিন্তু এই বিজয় ছিনিয়ে এনেছে ছাত্র জনতার বিজয়। এই বিজয়কে যেন এই বিজয় থেকে যেন কোনো রাজনৈতিক পার্টি বেনিফিটেড না হয় বা তারা প্রপাগান্ডা চালিয়ে নিজেদের বিজয়গুলি দাবি করতে পারে, সেদিকে আমাদের সতর্ক থাকতে হবে। এবং নির্বাচনের আগে পর্যন্ত কোনো তারা সুযোগ যেন না নিতে পারে। হ্যাঁ, তারা যদি নির্বাচনে সঠিক মানে নিরপেক্ষ নির্বাচনে জয়ী হয়ে আসতে পারে, তাতে কোনো মানুষের কোনো আপত্তি থাকবে না বলেই আমার বিশ্বাস। তারপরে ৩ নম্বর হলো যে প্রশাসন, পুলিশ এবং বিচার ব্যবস্থায় পরিবর্তন ও শুদ্ধি অভিযান চালাতে হবে। এবং এটা একটা দেশের জন্য না হোক, কিন্তু আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে এই বাংলাদেশি ব্যবস্থা এটা খুবই জরুরি। এটা আমাদের সাধারণ মানুষের ৩ নম্বর দাবি। আর ৪ নম্বর দাবি হলো যে দুদক এবং নির্বাচন কমিশন, এটা একটা নির্দিষ্ট ক্ষমতাশালী প্রতিষ্ঠান, সুনির্দিষ্ট ক্ষমতাশালী প্রতিষ্ঠান হিসাবে গড়ে তোলা হোক, যারা সরকারের মানে কথায় হেলে পড়বে না বা সরকারের কথা মতো কাজ করবে না। তারা তাদের ক্ষমতায় কাজ করবার মতো তাদেরকে ইন্ডিপেন্ডেন্ট বা একটা স্বাধীন প্রতিষ্ঠান হিসাবে এই দুদক এবং নির্বাচন কমিশনকে গড়ে তোলা হোক। তত্ত্বাবধায়ক সরকার, এই এন্ট্রিম গভর্নমেন্ট তো এখন যেহেতু ফিরে যাবার কোনো উপায় নেই, কিন্তু তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনা হোক। এবং এই তত্ত্বাবধায়ক সরকার কোনো এমনভাবে এটা করা হোক, আমার সংবিধান সম্বন্ধে অত জ্ঞান নেই, কিন্তু আমি বলতে চাই যে এই তত্ত্বাবধায়ক সরকার এমনভাবে ফিরিয়ে আনা হোক যে কোনো সরকারই এসে এই ক্লজ বাদ দিতে পারবে না। অর্থাৎ বাংলাদেশ যতদিন থাকবে এটা এই তত্ত্বাবধায়ক সরকার সিস্টেমেই নির্বাচন হতে হবে। তা না হলে এই হানাহানি, মারামারি, কাটাকাটি এবং যেই ক্ষমতায় যাবে কেউ বলবে জঙ্গল প্র্যাকটিস, কেউ বলে এটা সারা দুনিয়ায় নেই, এগুলো ব্যবস্থা চলতেই থাকবে। এই জন্য সংবিধানে এমনভাবে করতে হবে যে তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনতে হবে এবং এটা আজীবন বলবৎ থাকবে, এর ক্লজ কেউ চেঞ্জ করতে পারবে না, এটা গ্যারান্টি দিয়ে এরকম একটা ব্যবস্থা করবেন যারা সংবিধান বিশেষজ্ঞ আছেন। তারপরে আরেকটি হলো যে এটা আমার নিজস্ব মতামত যে আর প্রথম কয়েকটি নির্বাচন দলবিহীন করা হোক, অর্থাৎ পার্টিবিহীন। কোনো পার্টির নামে কোনো নির্বাচন হবে না। তাতে কি হবে, এই যে নমিনেশন বাণিজ্য, এই নমিনেশন বাণিজ্য হবে না। আর পার্টি মানেই ক্ষমতা, পার্টি মানেই পাওয়ার, পার্টি মানেই দলবাজি, পার্টি মানেই চাঁদাবাজি, পার্টি মানেই দখলবাজি, এগুলো করতে থাকে। তা আমরা যেহেতু এই ধরনের ব্যবস্থা অভ্যস্ত হয়ে পড়েছি, আমরা সহজে এখান থেকে বেরোতে পারবো না। এই জন্য প্রথম কয়েকটা নির্বাচন, একটা বা দুইটা নির্বাচন অ্যাটলিস্ট মানে দলবিহীন করা হোক। যে সমস্ত ভালো মানুষ সারা বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে তারা তাদের নিজেদের যোগ্যতায় নির্বাচিত হয়ে সংসদে আসুক। তাতে হবে কি, এই দলবিহীন নির্বাচনে মানুষ এই যে 5-10 বছর বা 15 বছর এই যে পার্টি করে যে মানুষের উপর অত্যাচার করা যায়, পার্টি করে যে দখল করা যায়, পার্টি করে যে প্রশাসনের উপরে হাত ঘোরানো যায়, এই প্র্যাকটিসটা অন্তত মানুষ ভুলে যায়। এবং পার্টি বিহীন হলে একজন এমপি এত বেশি ক্ষমতা খাটাতে পারবেন না প্রশাসনের উপরে, বা প্রশাসনও এরকম হয়ে উঠতে পারবে। এই জন্য আমার মনে হয় যে 2-3টা নির্বাচন পার্টিবিহীন করা হোক। তো এরপর হলো যে বাংলাদেশের অর্থনৈতিক খাত। বাংলাদেশ এখন সবচেয়ে যে সমস্যার মধ্যে রয়েছে সেটা হলো বাংলাদেশের অর্থনৈতিক খাত। বাংলাদেশের স্পেশালি বাংলাদেশ ব্যাংক এবং ব্যাংকিং সেক্টর কঠোর মনিটরিং এবং অনাদায়ী লোন আদায়ের ব্যবস্থা করা হোক। যারা বাংলাদেশের ব্যাংকটাকে লুটপাট করে খেয়ে, এই যে ক্ষুদ্র ডিপোজিটর, অনেক ব্যাংকের লিকুইডিটি অবস্থা খারাপ, অনেক ব্যাংক ঠিক মতো টাকা দিতে পারছে না। এবং আজকে শুনলাম সোনালী ব্যাংক 20,000 টাকার বেশি দিচ্ছে না। তো এইগুলো তো ঠিক নয়। মানুষেরা অনেক কষ্ট করে তাদের কাছে টাকা জমা রেখেছে আস্থার জন্য, সে কোথায় বাড়িতে টাকা রাখবে আর সে টাকা ফেরত না পায়। এই জন্যে এই ব্যাংকিং খাতকে, এই বাংলাদেশ ব্যাংকের যে সমস্ত লোকজন আছে আগের সরকারের, এবং অলরেডি দেখলাম আছে কয়েকজন পদত্যাগ করেছে, তো এখানে সমস্ত সংস্কার করে এবং বাংলাদেশ ব্যাংকের যে মনিটরিং সেল এটা কার্যকরী করা হোক, যাতে এই প্রাইভেট সেক্টরের সব ব্যাংক তারাও যাতে কোনো অনিয়ম করতে না পারে সেদিকে বিশেষভাবে খেয়াল রাখা হোক। এবং আরেকটা ব্যাপার হোক যে গভর্নমেন্ট একটা বাংলাদেশ ব্যাংক একটা সার্কুলার দিক যে লং টার্ম লোন কিছুদিনের জন্য অ্যাটলিস্ট 6 মাসের জন্য বন্ধ রাখা হোক। তাতে হবে কি, এই লং টার্ম লোন বন্ধ রাখলে লিকুইডিটির অবস্থা একটু ভালো হয়ে যেতে পারে। আর আরেকটা হলো যে এই দুর্নীতিবাজ, পোল্ট্রিবাজ, দালালি,
দালালবাজ এবং এই যে মোসাহেবি করা, এই ধরনের কিছু মানুষ, মানে আগে সরকার নিজে যতটা পতন হয়েছে, এই সমস্ত বুদ্ধিজীবী, শিক্ষক, লয়ার, বিচার ব্যবস্থা, প্রশাসন এই সরকারের সাথে এই মোসাহেবি করে করে দেশটাকে আরো রসাতলে নিয়ে গেছে। তো এই সমস্ত মানুষের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক, এবং এই ব্যবস্থাটা কঠিনভাবে নেওয়া হোক, যাতে মানুষ আর কখনো এইদিকে ফিরে না তাকায়। আচ্ছা, এটা গেল একটা অবস্থা। আর আরেকটা কথা বলতে চাই যে আসলে এই যে নিয়োগ বাণিজ্য, বাংলাদেশে প্রচন্ড নিয়োগ বাণিজ্য হয়, এমন কোনো ডিপার্টমেন্ট নাই যে যেখানে নিয়োগ বাণিজ্য বন্ধ করা হোক, এবং শুধু মেধাবীরাই যাতে তাদের পড়াশোনা শেষ করে কাজকর্ম করতে পারে, এটা তারা একটা করতে পারে। আর আরেকটা হলো, যদি আমি এই কথাটা বলতে চাই না, কিন্তু আমার মনে হয় যে ছাত্র সমাজ ভেবে দেখতে পারে, সেটা হলো যে ইউনিভার্সিটি, কলেজ থেকে এই যে ছাত্র রাজনীতি বন্ধ করা হোক। কারণ এই ছাত্ররা সাধারণত এই রাজনৈতিক দলের ডিসপেন্সার হিসাবে কাজ করে, যেটা তাদের ভবিষ্যৎ, তাদের মারামারি, হানাহানি। আমরা জানি যে ঢাকা ইউনিভার্সিটি কি পরিবেশ, বাংলাদেশের সবকটা ইউনিভার্সিটি কি পরিবেশ, ছাত্ররা আগ্নেয়াস্ত্র, রামদাও, লাঠি এগুলো নিয়ে দৌড়াদৌড়ি করছে। এগুলো তো একটা জাতির জন্য অত্যন্ত লজ্জাকর। আমি মনে করি যে এটা এই ছাত্র রাজনীতি বন্ধ করা যেতে পারে। আচ্ছা, আর আরেকটা কথা বলতে চাই যে এই যে আজকে আমরা বুক ভরে শ্বাস নিয়ে মুখ খুলে কথা বলতে পারছি, এই ব্যবস্থা যারা করেছে, যারা বুকের রক্ত দিয়ে আজকে দেশের এই অবস্থা এনেছে, সেই সমস্ত পরিবার, সেই সমস্ত শিক্ষার্থী, সেই সমস্ত পথচারী, সেই সমস্ত সাধারণ মানুষ, তাদের প্রতি আরেকবার শ্রদ্ধা জানিয়ে আমি বলতে চাই যে তাদের একটা তালিকা তৈরি করা হোক, এবং তাদেরকে একটা ন্যূনতম সম্মানিত করা হোক, যেমন বীরশ্রেষ্ঠ, বীরুত্তম এই রকম দিয়ে, এবং তাদের প্রত্যেক পরিবারের জন্য অ্যাটলিস্ট প্রতি মাসে 30,000 টাকা ভাতার ব্যবস্থা করা হোক, এবং তাদের বাবা মা যতদিন বেঁচে থাকবে, বা তাদের যদি সন্ততি থেকে থাকে, তারা যতদিন বেঁচে থাকবে, এটা তারা সেই পর্যন্ত পাবে। এবং এমনকি যে প্রয়োজন বোধে বা প্রকারান্তে সময়সীমা আরো বাড়ানো যেতে পারে, এটা অবশ্যই করা উচিত। করলে সেই সমস্ত পরিবারের সন্তান, যাদের উপরে গার্জিয়ানরা বুক বেঁধেছিলেন যে তারা একসময় তাদের পরিবারের অবস্থা পরিবর্তন করবে, তা সেই জন্য এই কাজটা করা উচিত। তাতে তাদেরকে সম্মানিতও করা হবে, এবং এই সাফার্ড পরিবারগুলো কিছুটা হলেও বেঁচে যেতে পারে। সবশেষে আর একটা কথা বলতে চাই যে আমাদের সবচেয়ে যেটা খারাপ অবস্থা, সেটা হলো যে আমরা সেই 71-এর স্বাধীনতায় স্বপ্ন দেখেছি। হ্যাঁ, কথা বলতে হবে, স্বাধীনতা চাই, কিন্তু মূল লক্ষ্যটা কি থাকে? মূল লক্ষ্য থাকে অর্থনৈতিক মুক্তি। আমরা যারা লেখাপড়া করি, ইউনিভার্সিটি পড়ি, ডাক্তারি পড়ি, ইঞ্জিনিয়ারিং পড়ি, বিভিন্ন জায়গায় বিভিন্ন কিছু পড়ি, কিন্তু এর উদ্দেশ্য কি থাকে? যে টাকা উপার্জন করে একটা ভালো জীবনযাপন করা। শুধু আমরা এই তত্ত্বাবধায়ক সরকারই শুধু না, আগামীর মানে ইন্টারিম সরকারই শুধু নয়, আগামীর যারা নির্বাচিত সরকার, তারা যেন শুধু এই আপার ক্লাস মানুষ তাদের জন্যই নয়, এই সর্বস্তরের অবহেলিত বা সর্বস্তরের মানুষের যাতে অর্থনৈতিক মুক্তি মেলে, সেইভাবে যেন সমস্ত পরিকল্পনা করা হয়। তাহলে দেশের মানুষ স্বাধীনতার স্বাদটা ভোগ করতে পারবে। আর তা না হলে যে এই যে এত রক্তদান, এই যে এত বলিদান, এগুলো আবার বৃথা হয়ে যাবে। এবং আবার যদি আমরা সেই আগের মতোই এই মানে ডিক্টেটর বা দুর্নীতিযুক্ত শাসন ব্যবস্থার দিকে এগিয়ে যাই বা জড়িয়ে পড়ি, তাহলে এই রক্তদান একেবারে বৃথা যাবে। তো আশা করি আমরা আবার ফিরে আসবো অন্য কোনো দিনে, অন্য কোনো বিষয় নিয়ে। সবার উপরে দেশ। আল্লাহ হাফেজ।